দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার জোর প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তের আইনি প্রক্রিয়া শেষে যে কোনো সময় চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আইনমন্ত্রী জানিয়েছেন পরিবারের আবেদনের বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন। আর বিএনপির মহাসচিব বলেছেন মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া উচিত। মারুফুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বুধবার রাতে খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। বৃহস্পতিবার সারাদিন এই নিয়ে নানা আনুষ্ঠানিক প্রক্রিয়া চলেছে। দিন শেষে আইনমন্ত্রী জানিয়েছেন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকার এখনো নেয়নি, তবে দ্রুতই জানানো হবে। 401 ধারার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং তারপরে আবার এটাকে ওপেন করার স্কোপ আছে কিনা এটা দেখতে হবে এবং দেখে তারপরে আমরা আমাদের অভিমত যথাশীঘ্র, আজকে তো আর হবে না, যথাশীঘ্র আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে। এদিকে আইন সচিব জানিয়েছেন আবেদনে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কোন দেশে নেওয়া হবে তার নাম উল্লেখ করা হয়নি। প্রসেসটা হলো যে আমরা একটা মতামত দিলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, তারপরে সামারি হয়ে ইয়া পর্যন্ত যাবে, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যায়। এইটা হলো এই আর কি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের করোনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার ফুসফুস থেকে তরল পদার্থ অপসারণ করা হয়েছে। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। এছাড়া অক্সিজেনের মাত্রাও কিছুটা কমেছে। এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মানবিক কারণে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তার পরিবার থেকে আপনার বিদেশে উন্নত চিকিৎসার জন্য আপনার যে অনুমতি দরকার সে অনুমতি চাওয়া হয়েছে এবং আমরা আশা করি যে সরকার মানবিক কারণে এই তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন। এদিকে বিএনপির বিভিন্ন সূত্র থেকে জানা গেছে সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই যাতে উন্নত চিকিৎসার জন্য রওনা দেয়া যায় সেজন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। মারুফুর রহমান, নিউজ 24, ঢাকা। 3 সপ্তাহ পর সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চালু হওয়ায় স্বস্তি ফিরেছে কর্মজীবী মানুষের মাঝে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও এসব গণপরিবহনে উপেক্ষিত। আর সুযোগ বুঝে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। আর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করছে কিনা তা দেখতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। নাইম আল জিকো জানাচ্ছেন বিস্তারিত। দেশে চলমান লকডাউনের প্রায় 21 দিন পর আবারও চিরচেনা রূপ ফিরে পেয়েছে রাজধানীর রাজপথ। রাস্তায় চলাচল করতে দেখা যায় বাসসহ সকল ধরনের গণপরিবহন। গণপরিবহন চলাচল শুরু করায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তবে এসব গণপরিবহনের অধিকাংশকেই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে দেখা যায়নি। যাত্রী তুলতে দেখা যায়নি হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা। এছাড়া অতিরিক্ত যাত্রী সহ বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে কর্মজীবী মানুষের। 1 মাস পরে লকডাউন খোলার পরে এখন মনে করেন যে আমরা একটু স্বস্তি পাচ্ছি আজকের দিনটার মধ্যে। 10 টাকা 50 টাকা হয়েছে, 100 টাকা হয়েছে, গাড়ি পায় না কেউ, সেক্ষেত্রে অনেক ভালো হয়েছে। শর্টকাট কোনো জায়গায় যেতে চাইলেও অনেক টাকা চাই বসে। মিরপুর 10 নম্বর থেকে এখান পর্যন্ত 25 টাকা ভাড়া নিচ্ছে ওনারা, তারপরে যাত্রী তো বেশি নিচ্ছেই। তবে বাস চালকরা বলছেন ভিন্ন কথা। স্বাস্থ্যবিধি মানা সহ সরকার নির্ধারিত ভাড়া আদায় করছেন বলেও দাবি তাদের। যাত্রী মাত্রী কম প্রথম অবস্থায় 4 থেকে ভাড়া দিচ্ছে আমাকে। ভাড়া 4টা হয়তো 3 মাস বন্ধ ছিল, তো যার জন্য যে যতদিন বন্ধ ছিল বন্ধের জন্য অনেক সময় অনেক কিছু গাড়ি থেকে হারিয়ে গেছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করছে কিনা তা দেখতে রাস্তায় নেমেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়, সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না রাখা সহ অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে বেশ কয়েকটি বাসকে জরিমানা করা হয়। ভাড়ার চার্ট অনেকগুলোতে পাওয়া যাচ্ছে না, ভাড়ার চার্ট আর যাত্রী অভিযোগ ছিল ভাড়া বেশি নিচ্ছে। কোনো সিটি বাসকে কিন্তু আমরা ঢাকার বাইরে যেতে দিচ্ছি না। আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্টকে স্থাপন করেছি। একই অবস্থা বন্দরনগরী চট্টগ্রামেরও। স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে দেখা যায় রাস্তায় চলাচলকারী বাসগুলোকে। এভাবেই চলতে থাকলে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেওয়া যে পদক্ষেপ তা ভেস্তে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর মার্কেটে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। সেখানে মানা হচ্ছে না কোনো রকমের স্বাস্থ্যবিধি।
তাই তো বৃহস্পতিবার আড়ংয়ের আসাদ গেট শাখাকে 1 লাখ টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। তালুকদার বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর নিউ মার্কেট এবং এলিফ্যান্ট রোড এলাকার চিত্র। এখানকার ফুটপাত কি শপিং মল, সবখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এর মধ্যে কেউ কেউ স্বাস্থ্যবিধি মানলেও অনেক মার্কেটের ক্রেতা বিক্রেতাদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। অভ্যাসের ব্যাপার আছে, তো আমরা অভ্যস্ত হয়ে উঠতে পারছি না এখনো। ওনার নিঃশ্বাসে নাকি একটু প্রবলেম হচ্ছিল আর কি, এর জন্য আসলে বললো আর কি। সামাজিক দূরত্বটা এটা তো কোনো জায়গায় দেখছি না বজায় রাখে। যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করতে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের আসাদ গেট শাখায় অভিযান পরিচালনা করে ডিএনসিসি। ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক প্রবেশ করানোর অভিযোগে প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। মাস্ক না পরার জন্য 500 টাকা করে জরিমানা করা হচ্ছে ইন্ডিভিজুয়ালকে, আর এজ এ প্রতিষ্ঠান মানে ইনস্টিটিউশন 1 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে। তোমার তো মানতে চায় না, দরজা খুলে ভেঙে চলে আসতে চায়, ঠিক আছে? তো আমরা অপারগতা স্বীকার করছি, আমরা এরপর থেকে মেনটেইন করব। মোহাম্মদপুর এলাকার ট্রপিক্যাল স্কোয়ার মার্কেটেও অভিযান চালানো হয়। অনিয়মের অভিযোগে সেখানকার আগোরার শাখাটি সাময়িক বন্ধ করে দেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। আপনারা যদি মেনটেন করতে না পারেন আপনারা দোকান বন্ধ করে দেন, কিন্তু আপনারা আন্ডারটেকিং দিয়েছেন যে স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে আপনারা করবেন। সুতরাং আমার মেসেজ হচ্ছিল প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। আপনি ব্যবসা করেন, আপনি সেই দায়িত্ব নিতে হবে। আমরা যার যার পরিবারের দায়িত্ব আমাদেরকে কিন্তু নিতে হবে। সেই বলে আপনারা বিন্দাস, আপনারা কোনো কিছু দেখবেন না। আপনারা বলছেন না আমরা কাস্টমার তো মানে না, কাস্টমার না মানলে আপনাদের দায়িত্ব কাস্টমারকে মানানো। স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পেলে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উত্তর সিটি মেয়র। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা চালাবেন। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। স্পুটনিক ভি এর পর এবার টিকাটির 1 ডোজের নতুন সংস্করণ স্পুটনিক লাইট ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। এই টিকা করোনার বিরুদ্ধে 79.4% কার্যকর বলে জানিয়েছেন রাশিয়ার ডিরেক্টেড ইনভেস্টমেন্ট ফান্ড। আর 2 ডোজের স্পুটনিক ভি এর কার্যকারিতা 91.6%। এক বিবৃতিতে আরডিআইএফ জানায় ইনজেকশন প্রয়োগের 28 দিন পর এই ফলাফল পাওয়া গেছে, যা রাশিয়ার গণটিকাদানের অংশ হিসেবে গেল বছরের 5 ডিসেম্বর থেকে চলতি বছরের 15 এপ্রিলের মধ্যে প্রয়োগ করা হয়েছে। এখনো পর্যন্ত বিশ্বের 60টির বেশি দেশে অনুমোদন পেয়েছে স্পুটনিক ভি। তবে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ এবং ইউরোপীয় ওষুধ সংস্থা আইএমএ এখনো টিকাটিকে অনুমোদন দেয়নি। গেল বছরের আগস্টে বড় আকারের ট্রায়াল ছাড়াই স্পুটনিক ভি এর অনুমোদন দিয়েছিল পুতিন সরকার। তবে পরবর্তীতে বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যান্সেট জানায় নিরাপদ এই ভ্যাকসিনটির 2 ডোজ 90% কার্যকর। এদিকে ভারতের মতো ভয়াবহ করোনার সংক্রমণের মুখে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল। হাসপাতালে দেখা দিয়েছে শয্যা, অক্সিজেনের অভাব। এরই মাঝে অন্য দেশের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন দেশটির সরকার। এদিকে ভারতে করোনার ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্টের কারণে ভাইরাসটির দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর রূপ ছাড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই অবস্থায় করোনা টিকার মেধাস্বত্ব প্রত্যাহারের দাবিকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মাসুদ জানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতে প্রতিদিন মৃত্যুর পরিসংখ্যান পিছনে ফেলছে আগের দিনের বিভীষিকা। এই অবস্থার জন্য করোনা ভাইরাসের ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্টকে দায়ী করছে দেশটির সরকার, যার কারণেই দেশটিতে সংক্রমণের দ্বিতীয় ঢেউ অনেক বেশি প্রাণঘাতী হয়েছে। এমনকি সংক্রমণের তৃতীয় ঢেউ ভারতে আঘাত হানতে যাচ্ছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এই সংক্রমণ এখন শুধু ভারতেই নয়, উদ্বেগজনক হারে বাড়ছে প্রতিবেশী দেশ নেপালেও। দেশটির সরকারের হিসেবে গেল সপ্তাহের শেষ দিকে দেশটিতে করোনা ভাইরাস পরীক্ষার ফল 44% পজিটিভ। মাত্র 1 মাস আগেও নেপালে দৈনিক 100 রোগী শনাক্ত হচ্ছিল, এখন প্রায় শনাক্ত 9000-এর বেশি। দেখা দিয়েছে হাসপাতাল আর অক্সিজেনের অভাব। আমাদের হাসপাতালে আর রোগী নেওয়ার মতো জায়গা নেই, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আমি নেপাল ছেড়ে যাচ্ছি, এখানে করোনা পরিস্থিতি সত্যিই খারাপ। দেশটির ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতেই এখন করোনা সংক্রমণের হার উদ্বেগজনক। এরই মাঝে ভিনদেশি সাহায্যের আবেদন জানিয়েছে নেপাল সরকার। মাসুদ রানা, নিউজ 24। রেস্টুরেন্ট, প্রক্ষালন কেন্দ্র আর
ওয়াকওয়ে নির্মাণের নামে চলছে সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষ নিধন। 7 রেস্টুরেন্ট নির্মাণকে সামনে রেখে নিধন করা হচ্ছে শত শত গাছ। পরিবেশবিদরা অবিলম্বে এসবের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দাবি, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ 3য় পর্যায় শীর্ষক মহাপরিকল্পনা বাস্তবায়নে কিছু গাছ কাটা হচ্ছে। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। এভাবেই সবুজ ধ্বংস করে কংক্রিটের জঞ্জাল তৈরির ব্যবস্থা চলছে, আর এটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের চিত্র। ঢাকা শহরের তীব্র যানজটে আর অসহনীয় গরমে যখন নগরবাসী অতিষ্ঠ হয়, তখন যে এলাকা বা উদ্যান একটু শান্তি বা নির্মলের বাতাসের ব্যবস্থা করে, সেটি এই সোহরাওয়ার্দী উদ্যান। পাখির কুহুকু ডাকে মুখরিত হয় পুরো এলাকা। ক্লান্ত বা অবসন্ন দেহে মানুষ এখানে ভিড় করে দুদণ্ড শান্তির জন্য। সবকিছুকে উপেক্ষা করেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কেটে ফেলছে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ। লাল কালি দিয়ে কাটার জন্য চিহ্নিত করেও রেখেছে বাকি গাছগুলো। এমন কর্মকাণ্ডে হতাশ নগরবাসী। উন্নয়ন বলতে গাছ কেটে কোনো উন্নয়ন হতে পারে না। গাছকে রেখে কিভাবে উন্নয়নমূলক কাজ করা যায় সেটা নিয়ে আমাদেরকে বসতে হবে। বৃক্ষপ্রেমিক বা প্রকৃতিপ্রেমী হিসেবে বলবো যে আমাদের উন্নয়নটা কি এমন হতে পারে না যে আমরা পরিবেশের সাথে খাপ খাইয়ে করি। উদ্যানে গাছ থাকবে, এটা তো স্বাভাবিক। গাছ যদি কেটে ফেলা হয় তাহলে দুর্ভাগ্যজনক। কাজেই আরো নতুন করে লাগানো উচিত। আপনি খেয়াল করে দেখবেন যে সাইডে আমরা নতুন করে লাগিয়েছি। এদিকে পরিবেশবিদরা বলছেন এমন কর্মকাণ্ড স্বাধীনতা বিরোধের শামিল। কারা কোন কারণে আমার নগরের এই ফুসফুসগুলোকে এই মুহূর্তে করোনার মতো করে আক্রমণ করছে, এটি বের করা প্রয়োজন। কারা স্বাধীনতার, বঙ্গবন্ধুর এবং একই সঙ্গে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ স্মারকগুলো সংরক্ষণের নামে তাকে কুলুষিত করার জন্যে এই বিনা বিচারে নির্বিচারে বিভিন্ন ফুড কোর্ট, প্রক্ষালন কেন্দ্র অথবা ওয়াকওয়ের নামে গাছ কাটার এই মহোৎসব করছে, তাদের আইনানুগ ব্যবস্থা আনা দরকার। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ নির্মাণ 3য় পর্যায় শীর্ষক মহাপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। মেয়াদকালের শেষ দিনও আলোচনার জন্ম দিয়ে বিদায় নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। শেষ দিনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মিলিয়ে নিয়োগ দিলেন 141 জনকে। এই নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এই নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়েছে কিনা তা তদন্তে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর পরবর্তী উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কাজী শাহেদের প্রতিবেদন জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। নিয়োগের পক্ষে বিপক্ষে গত দুদিন থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা চলছিল। সবশেষ ভিসি বিদায়ের দিনে এই ইস্যুতেই ছাত্রলীগের দুপক্ষ সংঘর্ষে জড়ায়। অবশেষে মেয়াদ শেষ করেই ক্যাম্পাস ছাড়লেন অধ্যক্ষ আব্দুস সোবহান। গাড়িতে বসেই সেই সময়ে নিয়োগের কথা জানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিতর্কিত এই উপাচার্য। মূল্যায়ন আপনারা করবেন, দেশবাসী করবে, রাজশাহীবাসী করবে। না 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 না, বাজে কথা, ফুল একদম মিথ্যা কথা। এটা আপনারা পরে জানবেন। তার গাড়ি ক্যাম্পাসের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় এক অভিনব দৃশ্য। কাজের যোগদানের হুড়োহুড়ি শুরুর সঙ্গে সঙ্গেই জানা যায় যাওয়ার আগে ভিসি নিয়োগ দিয়ে গেছেন 141 জনকে। আদালতের নির্দেশনা আছে 450 পদে কোনো নিয়োগ দেওয়া যাবে না এদেরকে ছাড়া। বিশ্ববিদ্যালয়ে 100 পদ খালি নেই। এই নিয়ম বিধিসম্মতভাবে হয়নি বলে অভিযোগ তুলেছেন শিক্ষকদের একাংশ। আজকের ঘটনাগুলি প্রমাণ করে যে এটি শিক্ষাঙ্গন নয়, এটা যুদ্ধক্ষেত্র। তো উনি যুদ্ধক্ষেত্রের ভাইস চ্যান্সেলর ছিলেন না, তাহলে উনি কোনো দাবি করতে পারেন না। উনি অত্যন্ত ব্যর্থ। এবং ভাইস চ্যান্সেলর ভবিষ্যতে যারা আসবেন তারা এই জিনিসগুলোর যদি নিয়োগ হয়েও থাকে তাহলে সেটাকে মেনে নেবেন না বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই যারা যে সব কর্মকাণ্ড এই গত 4 বছরে সংগঠিত হয়েছিল, সকল কর্মকাণ্ডের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে দুপুরে নিয়োগ ইস্যুতেই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মহানগর ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ লাঠি পেটা করে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। এদিকে 141 জনের নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হয়েছে কিনা তা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। 7 কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সাথে পরবর্তী উপাচার্য নিয়োগ না দেয়া পর্যন্ত উপ উপাচার্য ডক্টর আনন্দ কুমার সাহাকে উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আর সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরে, সঙ্গেই থাকুন।
বিরতির পর স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। করোনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একদিকে শিক্ষা কার্যক্রমে সৃষ্টি হয়েছে ব্যাপক বৈষম্য, অন্যদিকে মানসিক ও অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এই বাস্তবতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী তৈরি করেছেন এক সফটওয়্যার। তার দাবি, এই এক সফটওয়্যার দিয়ে খুব সহজেই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব। জানান এরই মাধ্যমেই পরীক্ষামূলকভাবে তারা অনলাইনে শুরু করেছেন প্রাথমিক শিক্ষা কার্যক্রম। হাবিবুল ইসলাম হাবিব জানাচ্ছেন বিস্তারিত। করোনায় দেশের শিক্ষা কার্যক্রমে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা। সরকারের কোনো পরিকল্পনায় যেন কাজে আসছে না। 1 বছরেরও বেশি সময় করোনায় ঘরবন্দি থাকায় একদিকে শিক্ষার্থীদের মনোজগতে যেমন সৃষ্টি হচ্ছে নানা সমস্যা, তেমনি অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হাজার হাজার শিক্ষার্থী। এমন বাস্তবতায় শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে বৈষম্য, বাণিজ্যিকীকরণ ও সর্বস্তরের আইসিটি শিক্ষা কার্যকর করা 2021 সালে শিক্ষা ব্যবস্থায় বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শুধু করোনা পরিস্থিতি নয়, বিশ্বায়নের এই সময়ে অনলাইন শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই বলে মনে করেন তারা। এমন চিন্তা থেকে একটিমাত্র সফটওয়্যারে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় সব ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব বলে মনে করছেন এই তরুণ প্রোগ্রামার। স্টুডেন্ট দেখেন ভার্চুয়ালি আমাদের এখানে ঢুকার পরে ওই টপিক্সটার উপরে একটা ভিডিও লেকচার দেখলো, এরপরে হ্যান্ড নোট পড়লো, এরপরে টেক্সট, অডিও, ভিডিও দেখলো। দেখার পরে যখন ওই টপিক্সের উপর পরীক্ষা দেওয়ার পরে আর এই রেজাল্টটা স্টুডেন্ট প্যানেল, গার্ডিয়ান প্যানেল এবং ইনস্টিটিউট প্যানেলে চলে যাবে। বিশ্বব্যাপী অনলাইন ভিত্তিক একাডেমিক শিক্ষা ব্যবস্থা পুরনো বিষয় হলেও বাংলাদেশের জন্য তা অনেকটা নতুন। ফলে এখন পর্যন্ত দেশে নেই কোনো অনলাইন স্কুল নীতিমালা। আর তাই তো দেশে প্রথমবারের মতো অনলাইনে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে এই উদ্যোক্তা। আমরা বলছি টিচাররা জব হারিয়েছে, আমরা বলছি স্টুডেন্টরা বাসায় বসে তারা মেন্টালি ডিস্টার্বড অ্যান্ড ডিস্ট্রেসড হয়ে যাচ্ছে। 42 মিলিয়ন স্টুডেন্টস এবং 1 মিলিয়ন প্লাস টিচার্সদের জন্য আমরা একটা মডেল তৈরি করেছি। আমরা দেখাতে চাই যে আমাদের অল্টারনেটিভ প্ল্যাটফর্ম রেডি হয়েছে। বলেন, এই ব্যবস্থার সাথে শিক্ষার্থীদের অভ্যস্ত করতে পারলে দেশের শিক্ষার্থীরা পাবেন উন্নত মানের শিক্ষা ব্যবস্থা। দীর্ঘ লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় সরকার অনলাইন ভিত্তিক কার্যক্রম চালুর উদ্যোগ নিলেও প্রয়োজনে ডিভাইস না থাকা এবং ইন্টারনেটের ধীরগতির কারণে তাতেও অংশ নিতে পারেনি অন্তত 69% শিক্ষার্থী। এমন বাস্তবতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার তাগিদ এবং করোনার মতো যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান এখন সময়ের দাবি, এমনটি অভিমত সংশ্লিষ্টদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। অতিরিক্ত মালামাল নিয়ে অটোরিকশা ভাড়া, তারপর সুবিধাজনক গন্তব্যে গিয়ে মালামাল নামিয়ে দিতে চালককে অনুরোধ, এরপরে মালামাল এগিয়ে দিতে গাড়ি রেখে চালক এগুলোই চক্রের অন্য সদস্যরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এমনই এক প্রতারক চক্রের 9 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতদের সবার বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে উল্লেখ করে পুলিশের স্পেশাল ক্রাইম বিভাগ জানিয়েছে প্রাইভেট কার চুরির সাথেও এই চক্র জড়িত। মৌ খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর আশপাশে যেসব এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলে সেই সব এলাকাতেই সক্রিয় এই চোর চক্র। একজনের জন্য বহন করা কষ্টকর এমন পরিমাণ বাজার নিয়ে অটোরিকশা ভাড়া করে চক্রের সদস্যরা। এরপর কোনো গলির সামনে থেমে বাজার এগিয়ে দিতে অনুরোধ করেন যাত্রী। চালক মাল দিতে এগিয়ে গেলেই তাদেরই আরেকজন অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পুলিশ বলছে, রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে চক্রের মূল হোতা বাবুল মিয়াকে আটক করা হয়। পুলিশের দেয়া তথ্য মতে এই চক্রের এক এক সদস্যের ভূমিকা এক এক রকম। যাত্রী পরিচয়ে নাটকের মূল চরিত্রই ছিল বাবুল মিয়ার। সরাসরি গাড়ি চুরিতে অংশ নেয়া 3 সদস্য শিশির, মিন্টু ও তৈয়বের মধ্যে মিন্টু ও তৈয়ব এর বাইরে জড়িত জাল টাকা নিয়ে প্রতারণায়। চুরি করা গাড়ি বেচাকেনায় জড়িত অনেক জামাল হোসেন আর জসিম খান অজ্ঞান পার্টির সদস্য। চুরি করা গাড়ি লুকিয়ে রাখার দায়িত্বে শেখ মিলন আর গাড়ির রং পাল্টে দিতেন জাহাঙ্গীর আলম। এরা মূলত এই সিএনজি অটোরিকশা এবং ইজি বাইক এই দুইটা চুরির সাথে জড়িত, আবার ব্যাটারি অনেক ক্ষেত্রে চুরি করে থাকে।
অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চুরি করতে গিয়ে ধরা পড়লে মারধরও করে থাকে, দারোয়ান গ্যারেজ, বিভিন্ন গ্যারেজের দারোয়ানকে মারধরও করেছে, এরকম মামলাও আছে। পুলিশ জানিয়েছে 9 সদস্যকে আটক করা গেলেও এই চক্রে সক্রিয় অন্তত 15 থেকে 20 সদস্য। তো আমরা পরবর্তীতে যখন তাদেরকে রিমান্ডে আনবো তখন জিজ্ঞাসাবাদ করে হয়তো এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হব, এবং আমরা আরেকটু ধারণা করছি যে এই কাজ করতে গিয়ে আবার প্রাণহানি ঘটেছে কিনা সেটাও আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করতে সক্ষম হব। এছাড়া গাড়ি চুরির সাথে জড়িত অন্যান্য চক্রের সন্ধান মিলবে জানিয়ে তাদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। হেফাজতের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজিরও বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার চট্টগ্রামের চকরিয়া থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে হেফাজতের এই নেতারও আছে বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের কথা। পুলিশ সুপার SM রশিদুল হক আরও জানান, 26শে মার্চ হাটহাজারী সহ বেশ কিছু স্থানে হেফাজতের তাণ্ডবের ইন্ধন দিয়েছেন ফয়েজি। আর তথ্য জানতে চট্টগ্রাম আদালতে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি বিবাহিত, উল্লেখ্য যে তিনি বিবাহিত। এই তার বিবাহিত জীবনের বাইরেও তার কিছু মহিলার সাথে এক্সট্রা ম্যারিটাল রিলেশন, যেটিকে আমরা বলি বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেটি আমরা পেয়েছি এবং এটি আমরা আমাদের নলেজে আগে থেকেই ছিল। তাকে গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি কিন্তু এটি আমাদের কাছে স্বীকার করেছেন। বাগেরহাটের 5টি উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট। সমুদ্রের লোনা জলের কারণে গভীর বা অগভীর নলকূপ উপযোগী নয়, ফলে তাদের নির্ভর করতে হচ্ছে বৃষ্টি বা পুকুরের পানির উপর। এতে স্বাস্থ্য ঝুঁকিতে 8 লাখ মানুষ। শেখ আহসানুল করিমের পাঠানো তথ্য ভিডিওতে নেক্সট রিপোর্ট। বৈশাখ শুরুর পর বৃষ্টি না থাকার সময়টা যখন দীর্ঘ, তখন বাগেরহাটের চিরচেনা গ্রামের দৃশ্যপট এভাবেই বদলে যায়। ঘরে ঘরে খাবারের নয়, হাহাকার ওঠে বিশুদ্ধ পানির, যাতে অসহায় হয়ে পড়েন বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, কচুয়া ও রামপাল উপজেলার মানুষকে মোকাবিলা করতে হয় এমন বাস্তবতার, যেখানে এ সময় নলকূপ দিয়ে উঠতে শুরু করে লবণ পানি। ফলে খাবার পানির জন্য তাদের নির্ভর করতে হয় বৃষ্টি বা পুকুরের ওপর। তবে বৃষ্টি না হওয়ায় ও পানির স্তর 16 ফুটের নিচে নামায় এসব উপজেলার পুকুরগুলোও শুকিয়ে গেছে। ফলে এখানে 8 লাখ মানুষ পাচ্ছেন না খাবার ও রান্নার পানি। আমাদের এলাকায় কোনো পানি বলতে নাই, আমরা কোনো খাইয়ে শান্তি পাই না। একটা টিউবওয়েলের পানি ওঠে, সব আয়রন। পানির সংকটে আমার 500-600 মুরগি আছে, তো অনেকগুলো মুরগি মারা গেছে এই পানি খাইয়ে। রোজার দিন কি করতে আসি, খাইতে পারি না, রাঁধতে পারি না। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে, সারা দেশে তাদের মাত্র 30টি ভ্রাম্যমাণ পানি বিশুদ্ধকরণ গাড়ি রয়েছে, যা দিয়ে দিনে 10,000 লিটার সুপেয় পানি সরবরাহ সম্ভব, প্রয়োজনের তুলনায় যা খুবই কম। আমাদের নির্ভর করতে হয় বৃষ্টির পানির উপর। এই বছরে খরা মৌসুমে এবছর টোটালি কোনো বর্ষা হয় নাই, যার কারণে যে সমস্ত নিরাপদ পানির ওখানে আধার আছে, উৎস আছে, উৎসগুলো সচল রাখা যাচ্ছে না পানির কারণে। ফলে দূষিত পানি পান করে অনেকেই আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে। রামপাল, মোংলা, শরণখোলা এবং মোরেলগঞ্জ এই 4টি জেলা ডায়রিয়ার প্রকোপ অনেক বেড়েছে। এর কারণ হিসেবে আমরা দেখেছি যে অন্যতম কারণ হচ্ছে দূষিত পানি পান করা। সিডর ও আইলা বিধ্বস্ত এই জেলায় আরো বেশি পুকুর খনন ও সংস্কার এবং PSF নির্মাণের দাবি উপকূলবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পবিত্র রমজান উপলক্ষে দেশ বিদেশের বাহারি খাবারে ইফতার আয়োজন করেছে রাজধানীর অভিজাত হোটেল ওয়েস্টিন। চলমান লকডাউনের ভেতরে হোটেলে বসে ইফতারের সুযোগ না থাকলেও নগরবাসীর রসনা বিলাসে নানা খাবার বিক্রি করছে তারা। আয়োজকরা বলছেন, স্বাস্থ্যকর পরিবেশে সবাইকে সুস্বাদু খাবার সরবরাহে এমন আয়োজন তাদের। মাহমুদুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। চলমান লকডাউনের কারণে জনাকীর্ণ অবস্থায় কোথাও বসে ইফতারের সুযোগ নেই। ঘরে বসে যাতে দেশ বিদেশের সুস্বাদু ইফতারের স্বাদ নিতে পারেন নগরবাসী, সেজন্য হোটেল ওয়েস্টিনের এই আয়োজন। পবিত্র রমজান উপলক্ষে বাহারি সাজে পুরো হোটেল। অনলাইনে অর্ডার করে খাবার সংগ্রহ করছেন ক্রেতারা। অসাধারণ হালিম, খুবই আমি দই বড়া, জিলাপিটা সবসময় আমরা নেই।
সো এক কথায় বলবো খুবই ভালো আয়োজন করেছে। হোটেলের শেফ বলছেন স্বাস্থ্যসম্মত পরিবেশে রোজাদারদের জন্য খাবার তৈরি করছেন তারা। 100% স্বাস্থ্যবিধি মেনে চলতেছি। আমাদের হ্যান্ড গ্লাভস, মাস্ক পরে থাকি এবং স্যানিটারি ব্যবহার করি সব সময়, এবং সব সময় ফ্রেশ দেওয়ার চেষ্টা করতেছে করোনার জন্য। মিডল ইস্টের রমজানের যে আইটেমগুলো করা হয় ওখান থেকে আমরা কিছু স্পেশালিটি এখানে রাখছি। এখানের মধ্যে উম্মালি আছে, উজি রাইস আছে, তারপরে কাতায়ান আছে। বিকেল হতেই অনেকেই আসেন ওয়েস্টিন হোটেলের ইফতার কিনতে। হোম ডেলিভারিতে বেশি ফোকাস দিয়েছি। আমাদের 3টা বক্স আছে, গোল্ড, সিলভার এবং প্ল্যাটিনাম। তো আমরা ওই 3টা বক্সের উপরে আমাদের গেস্টদের পছন্দ হিসাবে মেনু সেট করে ওনারা আমাদেরকে কল করেই টেক আওয়ের ব্যবস্থা করতে পারে, অথবা আমরা প্রতিটা গেস্টকে হোম ডেলিভারির সাহায্যটাও করছি। এছাড়াও হোটেলের আবাসিক সদস্যরাও নিয়মিত অংশ নেন ওয়েস্টিনের বুফে ইফতারে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আরও একটু বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। করোনা ভীতি উপেক্ষা করে বরিশালে জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। বিক্রেতাদের অভিযোগ, সরকারি নির্দেশনা বাস্তবায়নে সব চেষ্টাই করছেন তারা, তবে ক্রেতারা তা মানছেন না। যদিও স্বাস্থ্যবিধি মানাতে তৎপর রয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই চিত্র বরিশালের চকবাজার মার্কেটের। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই ঈদের কেনাকাটা করছেন ক্রেতারা, এমনকি সামাজিক দূরত্বের নেই কোনো বালাই। শুধু এই মার্কেট নয়, নগরীর কাঠপট্টি, হেমায়তুদ্দিন রোড সহ সদর রোডের বিভিন্ন বিপণী বিতানগুলোতেও ক্রেতাদের ভিড়। মাস্ক ব্যবহারেও উদাসীনতা রয়েছে অনেকের। দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কিন্তু কেউ সেই স্বাস্থ্যবিধি মেনে আসলে চলাফেরা করছে না। যার যার সেফটি সেভাবে নিয়ে তার বের হলে তারা ভালো হবে। সমস্যা তো একটু হবে, ভাইরাস তো বাড়বে। বিক্রেতারা বলছেন শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তারা, তবে তা মানছেন না অনেকেই। গভর্নমেন্ট যেভাবে বলছে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, কারণ আমাদের ওটা জীবনের একটা দাম আছে। যারা সচেতন তারা হয়তো স্বাভাবিকভাবে নিয়ে নেয় বা হচ্ছে একটু স্পেস রেখেই কেনাকাটা করে, কিন্তু যারা হয়তো একটু অসচেতন বা হয়তো বুঝতে চেষ্টা করে না, হয়তো তাদেরকে আসলে ওভাবে কিছু বলাও যায় না। তবে ঈদ বাজারে স্বাস্থ্যবিধি রক্ষায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সবাই যদি শপিং করতে সেটা আমরা না করতে পারছি না, কিন্তু যেন সবাই মাস্কটা পরে আর দূরত্ব মেনটেন করে সেটার জন্য চেষ্টা করছি। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান জেলা প্রশাসক। জনগণ এবং ব্যবসায়ী উভয় পক্ষ এটিকে সদ্ব্যবহার করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলে এই বাজার ব্যবস্থাপনাটি পরিচালনা করবেন। সারা দেশের মতো বরিশালও সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বিপণী বিতানগুলো খোলা রাখার নির্দেশনা থাকলেও বিভিন্ন এলাকায় গভীর রাত অবধি চলছে ঈদের কেনাকাটা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালের মতো নেত্রকোণেও বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। এই অবস্থায় ভিড় সামলে বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানতে হিমশিম খাচ্ছেন। যদিও তা মেনে চলতে মোবাইল কোর্ট সহ জনসচেতনতার কাজ করছে জেলা প্রশাসন। দেশ জুড়ে গেল 1 মাস ধরে চলছে লকডাউন। ঈদকে সামনে রেখে সম্প্রতি দোকানপাট খুলে দেয়া হয়েছে। এরপর থেকে নেত্রকোনা পৌর শহরের বড় বাজারের সব দোকানে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। ক্রেতাদের এমন ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। তারা বলছেন, দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকায় সব বয়সী ক্রেতা একসঙ্গে কেনাকাটা করার কারণেই এমন ভিড়। ক্রেতারা তো চেষ্টা করতেছে অনেক, কিন্তু মানাইতে পারতেছি না, বুঝছেন না? ক্রেতারা সবাই তো বুঝেন না, কয় করোনার ভয় করে না। স্বাস্থ্যবিধি কেউ মানতেছে না ভাই, এটা কথার কথা, স্বাস্থ্যবিধি কথার কথা বলে। তবে ক্রেতা সমাগম থাকলেও বেচা বিক্রিতে সন্তুষ্ট নন বিক্রেতারা। না দাদা, ব্যবসা ভালো নয়। আমরা যেটা আশা করছি এটা মানে কোনো মতে হইতেছে না। গত বছর আপনার এইভাবে গেছে করোনার ব্যবসা বাণিজ্য, এই বছরে একই অবস্থা। 2-4 দিন এখন খোলা দেওয়াতে এখন সবাই একসাথে চাপ পড়ছে, এর জন্যই লোকের একটু মানে এইটা বেশি। তবে সব কিছু মিলে ব্যবসা বাণিজ্য তেমন সুবিধা না। স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করছে কিনা তা তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসক। ব্যবসায়ী সমিতির সঙ্গে আমরা সভা করেছি, তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে প্রত্যেক দোকান অবশ্যই মাস্ক পরে থাকতে হবে, কোনো ক্রেতা আসলে অবশ্যই মাস্ক পরে দোকানে প্রবেশ করতে হবে এবং প্রয়োজনে ক্রেতা মাস্ক কিনে নেবেন এবং বিক্রেতা মাস্ক বিক্রি করবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রাজিল মাদক কারবারিদের সাথে গোলাগুলিতে পুলিশ কর্মকর্তা সহ কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। রিও ডি জেনেরিওর একটি ফাভেলায় এই অভিযানে মেট্রো ট্রেনের যাত্রীরাও হামলার শিকার হন, তবে যাত্রীরা প্রাণে বেঁচে যান। সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর তথ্য দিয়েছে জেনেরিও কর্তৃপক্ষ। সংগঠিত অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাতে অন্তত 2 শতাধিক পুলিশ এই অভিযানে অংশ নেয়। এই অঞ্চলটিতে বেশ কিছুদিন ধরেই অপরাধীদের নিয়ন্ত্রণে ছিল, যাদের বেশিরভাগই মাদক পাচারের সাথে জড়িত। মালদ্বীপের রাজধানী মালেতে বোমা বিস্ফোরণে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সহ অন্তত 3 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সাবেক এ রাষ্ট্রপতির বাসভবনের কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরেই নাশিদ সহ আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার দলের কর্মীরা। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। আইপিএল স্থগিত হওয়ার পর বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। গেল দিন বেলা 3:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দেশ সেরা দুই টাইগার। বিমানবন্দর থেকে দুজনে সরাসরি চলে যান রাজধানীর 2 অভিজাত হোটেলে। সেখানে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন দুজন। টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন ক্রিকেটার ও স্টাফদের করোনা পজিটিভ হওয়ার খবরে স্থগিত করা হয় এবারের আইপিএলের আসর। অংশ নেওয়া ক্রিকেটার, কোচ ও স্টাফদের নিজ উদ্যোগে দেশে ফেরানোর ব্যবস্থা করছে বিসিসিআই ও সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী 23 মে থেকে শুরু হচ্ছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানে অংশ নেবেন সাকিব ও মুস্তাফিজ। করোনা ভাইরাস প্রতিহত করার বিষয়ে আইপিএল এর শুরু থেকেই বেশ সোচ্চার ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জোর গলায় বলেছিল তাদের বায়ো বাবল সবচেয়ে নিরাপদ। তবে শেষ পর্যন্ত বেশ কয়েকজন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হওয়ার পর আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন আলোচনা চলছে কিভাবে এই বায়ো সিকিউরড বাবলে করোনা ভাইরাস প্রবেশ করলো। অবশেষে সে বিষয়ে মুখ খুলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার মতে দলগুলো এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করার কারণেই জৈব নিরাপত্তা বলয়ের ভেতর করোনা ভাইরাস প্রবেশ করেছে। জানান বোর্ড খতিয়ে দেখছে আসলে কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো। সৌরভ বলেন, আইপিএল এর বাকি অংশ আয়োজনের জন্য বিসিসিআই একটি উইন্ডো বের করার চেষ্টা করছে। সেটা হতে পারে আগামী অক্টোবর-নভেম্বর টি-20 বিশ্বকাপের আগেই। মাত্র 36 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার বিবেক যাদব। করোনার সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেননি রাজস্থানের এই লেগ স্পিনার, যিনি ডাক পেয়েছিলেন দিল্লি ডেয়ারডেভিলস দলে খেলার জন্য, যে দলের বর্তমান নাম দিল্লি ক্যাপিটালস। গত কয়েক বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন বিবেক। তবে চিকিৎসায় বেশ উন্নতি হয়েছিল তার। কিন্তু এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর আর বাঁচতে পারলেন না 36 বছর বয়সী এই সাবেক লেগ স্পিনার। জয়পুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। 2008 সালে রাজস্থানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় বিবেকের। একই দলের হয়ে 2010-11 মৌসুমে জেতেন রঞ্জি ট্রফির শিরোপা। পরে 2012 সালে ডাক পান দিল্লি ডেয়ারডেভিলস দলে, কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি সেবার। এবারে কৃষি সংবাদ। মৌসুমের শেষে এসেও বরগুনার বাজারে তরমুজ বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। ক্রেতাদের অভিযোগ, রমজানে ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় সিন্ডিকেট করছেন। খুচরা বিক্রেতারা এর জন্য আড়তদারদের দায়ী করেছেন। তবে বাম্পার ফলনের কারণে গেলবারের চেয়ে এবার কিছুটা বেশি লাভ করেছেন প্রান্তিক চাষি। সুমন সিকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যে তরমুজ রোজার ঠিক আগেও বিক্রি হয়েছে 100 থেকে 150 টাকায়, বরগুনার বাজারে সেটার দাম এখন 400 থেকে 500 টাকা। অথচ আড়তে পণ্যের অভাব নেই। কেন এই মূল্যবৃদ্ধি তার সঠিক হিসেব নেই। তবে ক্রেতারা ক্ষুব্ধ। এভাবে চললে সাধ্যের বাইরে চলে যাবে বলেও অভিযোগ রয়েছে। অনেক দাম বেশি, এজন্য তো দাম করি, কিন্তু দামের বনে না, অনেক বেশি দামের দাম। এতে মধ্যবিত্ত ফ্যামিলি কেনা সম্ভব না, রমজানে খাওয়াও সম্ভব না। রমজানে তো সব জিনিসের দাম কমা উচিত। কৃষকের ক্ষেত থেকে তরমুজ কেনে স্থানীয় পাইকাররা। তাদের একটি লভ্যাংশ রেখে বিক্রি হয় আড়তে। পরে বড় আড়তদাররা দাম নির্ধারণ করেন বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। গতবারে এই তরমুজ কিনছি 150
170 টাকা 80 টাকা বিক্রি করতে পারছি। এবছর 200 টাকা কেনা পড়ে, কিন্তু 210 টাকা বিক্রি করতে হয়। সাথে সাথে ট্রাক গাড়ি দিয়ে এরা মাল কাটিয়ে খেতে মানে ঢাকা চালান দিয়েছে। খেতে ওই পাইকে গৃহস্থেরা বেশি দামে মালের দাম পাইয়া ওই ঢাকাইয়া পার্টি দিয়ে বেশি চালাইছে। তবে এবার বেশ ভালো ফলন হয়েছে তরমুজের, তাই আগের চেয়ে লাভও বেড়েছে। এর জন্য খুশি কৃষক। এবছর আমি দোকানি জমিতে তরমুজ চাষ করছি, ইনশাল্লাহ খুব ভালো ফলন দিছে এবং মানে দরও পাইছি ভালো। গত বছর কার্নি প্রতি 2 লাখ টাকা বিক্রি হয়েছে, আর এবছর কার্নি 4 লাখ টাকা বিক্রি হয়েছে। বরগুনার জেলা প্রশাসক অবশ্য দাবি করেছেন দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত নিয়মিত কাজ করছে। আমরা বাজারটি নিবিড়ভাবে মনিটরিং করছি, অর্থাৎ কোনো ভোক্তা যেন প্রতারিত না হন। তারপর যদি কোনো ভোক্তা যদি এই মৌসুমী ফল ক্রয় করার ক্ষেত্রে যদি প্রতারিত হয়ে থাকেন বলে মনে করেন, আমাদের কাছে অভিযোগ করলে আমরা ভোক্তা অধিকার আইনে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সচেতন নাগরিকদের দাবি মধ্যস্বত্বভোগীদের বেশি লাভের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারে মিনি সুন্দরবনের খবর জানিয়ে শেষ করব এখনকার আয়োজন। কক্সবাজারের বঙ্গোপসাগর ও বাঁকখালী নদীর মিলন মোহনায় সবুজ আর জীববৈচিত্র্যের অপূর্ব প্রাকৃতিক স্থান প্যারাবনটি যেন মিনি সুন্দরবন। এই বনে রয়েছে বাইন, কেওড়া সহ নানা প্রজাতির অসংখ্য গাছ। পর্যটকদের আকৃষ্ট করতে সৈকতের নুনিয়াছড়ায় নির্মাণ করা হয়েছে পর্যবেক্ষণ টাওয়ার বা আর প্রাকৃতিক বিনোদন কেন্দ্র। সংশ্লিষ্টরা বলছেন প্রাকৃতিক দুর্যোগে সাগরের প্রাকৃতিক দেয়াল বা রক্ষা কবচ হিসেবে কাজ করছে, পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বনটি। আয়বুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে বঙ্গোপসাগর ও বাঁকখালী নদীর মিলন মোহনায় 2006 সালে প্রায় 31 একর জায়গা জুড়ে প্যারাবন সৃজনের উদ্যোগ নেয় বন ও পরিবেশ অধিদপ্তর। এই বনে রয়েছে বাইন, কেওড়া সহ নানা প্রজাতির অসংখ্য গাছ। এছাড়া পানকৌড়ি, মাছরাঙ্গা সহ সামুদ্রিক পাখি ও অতিথি পাখির বিচরণ ক্ষেত্রেও পরিণত হয়েছে এই বনটি। পর্যটকদের কাছে এই মিনি সুন্দরবনকে আকৃষ্ট করতে সৈকতের নুনিয়াছড়ায় নির্মাণ করা হয়েছে পর্যবেক্ষণ টাওয়ার ও প্রাকৃতিক বিনোদন কেন্দ্র। এছাড়া এখানে রয়েছে মিনি সামুদ্রিক মিউজিয়াম। সংশ্লিষ্টরা বলছেন এই প্যারাবনটি প্রাকৃতিক দুর্যোগের রক্ষা কবচ হিসেবে কাজ করছে, পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নুনিয়াছড়া প্যারাবন সৃজনের ফলে এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্যারাবন আমাদের একটা বেড়িবাঁধ হিসাবে, আমাদেরকে রক্ষা হিসাবে এখানে তৈরি হয়েছে। আমরা চাই এই সরকার এই প্যারাবনটাকে আরো ডেভেলপ করুক। জলবায়ুর পরিবর্তনে গেল কয়েক বছরে বহু প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এই কারণে এরকম বন সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে সুফলও মিলেছে বলে দাবি এই কর্মকর্তার। প্রচুর পরিমাণে পাখি এবং প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ এবং কাঁকড়া এখানে কিন্তু বাসা রয়েছে, যার ফলে এখানকার যে জীববৈচিত্র্য সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্যারাবনটা। অনেকটা সুন্দরবনের আদলে গড়ে তোলা এই প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থানটি কক্সবাজার পর্যটন শিল্পে একটি নতুন মাত্রা যোগ করেছে বলেও মনে করেন অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ করছি সংবাদ, সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।